নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প ঠাট্টা। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম 3জন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। দরবারি কানাড়া গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর সৌমিক রিমি হানিমুনে গ্যাংটক গিয়েছিল। সঠিক উত্তরদাতারা হলেন রত্না দাস, জয়া দাস, সঞ্চারী চক্রবর্তী, সাগরিকা মুখার্জি ও শর্মিষ্ঠা দত্ত। তাহলে আজকের গল্প পাঠ শুরু করি। গল্পের নাম ঠাট্টা। বিউটি পার্লারে নিজেকে একটু ঘষা মাজা করতে গিয়েছিল মনিকা। যায় তো নিয়মিতই, তবে আজকেরটা একটু অন্যরকম। কাল বাদে পরশু যাচ্ছে আমেরিকায়, এ তারই প্রস্তুতি। মুখের চেকনাই আরও খানিক বাড়িয়ে নেওয়া, চুলে একটা নতুন কায়দার ছাঁট, হাতে পায়ে মোম পালিশ, ভুরু জোড়া আরও নিখুঁত করে তোলা, এইসব আর কি। বিদেশে পাড়ি জমানোর আগে এটুকু রূপচর্চা তো করতেই হয়। শীতল অন্দর ছেড়ে বেরোতেই তাপের হলকা, যেন ছ্যাঁকা লাগলো গায়ে। মনিকা অভ্যেস মতো দ্রুত রোদ চশমা চড়িয়ে নিল চোখে। স্টিলেটো খটখটিয়ে উঠেছিল গাড়িতে, হঠাৎই থমকেছে। ফুটপাত দিয়ে কে যায় ও? শ্যামলাবরণ তাঁতের শাড়ি, মাথায় ছাতা। স্কুলের সীমানা মনে হতে মনিকার ডেকে ফেলেছে। দু এক পল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মনিকার পানে, তারপর এগিয়ে আসছে পায়ে পায়ে। বিস্ময় ভরা গলায় বলল, মনিকা। যাক, ভুলিসনি তাহলে। তুই না বেহালার দিকে থাকতিস? এখনো থাকি। সেলিমপুরে আমার মাসির বাড়ি। মাসি খুব অসুস্থ, দেখতে এসেছিলাম। সীমা অল্প হাসল। তুই এখন কোথায় আছিস? আমি তো এপাড়ায় থাকি, যোধপুর পার্কে। বলতে বলতে মগজে স্মৃতির পলকা ঝাপটা। স্কুলের তপতিদির কথা মনে পড়ে গেল। অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট হাতে নিয়ে তর্জনী উঁচিয়ে মনিকাকে বলছেন, শুধু সাজগোজি শিখেছ, মাথায় তো গোবর পোড়া। সীমাকে দেখে একটু শেখো, লেখাপড়ায় ওর মতো হওয়ার চেষ্টা করো, না হলে অনেক দুঃখ আছে। সেই কথাগুলোর সঙ্গে আজকের সাদামাটা পোশাকের শ্রীহীন সীমাকে মিলিয়ে মনিকা যেন একটু মজাই পেল। গলায় বাড়তি আগ্রহ ফুটিয়ে বলল, আয় না আমার বাড়িতে একবার ঘুরে যা। আজ নয় রে, অন্য কোনো দিন। আজই? কদিন পরে দেখা হলো, আমি ছাড়বই না। আমার দেরি হয়ে যাবে রে, বাড়িতে সবাই চিন্তা করবে। তো ওটা কোনো ব্যাপার নাকি, মোবাইলে জানিয়ে দে। সীমার হাত ধরে টানলো মনিকা। আয়, উঠে আয় বলছি গাড়িতে। নরম গদিতে জড়সড় হয়ে বসেছে সীমা। গাড়ির চড়া এসিতে একটু কাঁপছেও যেন। মনিকা পরিহাসের সুরে বলল, কেমন লাগছে? বাইরে জুন মাস, ভেতরে ডিসেম্বর। হ্যাঁ রে, ঠিক যেন শীতকাল। গরম একদম সহ্য করতে পারি না রে, শরীরে র্যাশ বেরিয়ে যায়। বাড়িতেও তাই, সব ঘরে। সগর্বে বলল বটে মনিকা, কিন্তু অলক্ষ্যে কে যেন মুচকি হাসল। মনিকা জানতেও পারল না। গোটা ফ্ল্যাট ঘুরে এসে প্রকাণ্ড হলঘরের মধ্যিখানে সীমা চক্ষু ছানা বড়া করে দাঁড়িয়ে দেখছে না তো, যেন গিলছে চতুর্দিকের অঙ্গসজ্জা। বৈভাবে বুঝি দৃষ্টি ধাঁধিয়ে গেছে সীমার। মনিকা হাসতে হাসতে বলল, কি রে, বস। হ্যাঁ। সন্তর্পণে মহার্ঘ সোফায় নিতম্ব ঠেকালো সীমা। অস্ফুটে বলল, একটু জল খাওয়াবে? শিওর। কোল্ড না নর্মাল? এমনি জলই দে, ঠান্ডাতে আমার গলা ধরে যায়। আমার আবার কনকনে ঠান্ডা ছাড়া তেষ্টাই মেটে না, বিশেষ করে এই গরমকালটায়। চালবাজি করে নয়, একেবারে সরলভাবেই মনিকা বলল কথাটা। তবে বলে যেন বেশ তৃপ্তিও পেল। হরিণ পায়ে উঠে গিয়েছে অন্দরে। কাজের লোককে খাবার আর শরবত পাঠানোর নির্দেশ দিয়ে নিজেই ফিরেছে জল নিয়ে। ঢকঢক করে গ্লাস শেষ করল সীমা। ঠোঁট মুছল শাড়ির আঁচলে। একটু বুঝি থিতিও হয়েছে এতক্ষণে।
চারিদিকে দেওয়ালে চোখ বোলাতে বোলাতে বলল, ছবিগুলো কি সুন্দর রে, সব আমার কালেকশন। ওই যে সূর্যমুখীর ক্ষেত, ওটা ভ্যান গগের অরিজিনাল প্রিন্ট, খোদ প্যারিস থেকে কেনা। চুল খুলে রাখা মেয়েটা, সুরেশ পাইনের পেন্টিং। আর এই যে পালতোলা নৌকোটা, দিবাকর মল্লিকের। মনসুর আলীরও স্কেচ রয়েছে একটা, ওই যে ছোট। মনিকা তারচা চোখে তাকালো। ওটার দাম আন্দাজ করতে পারিস? সীমা ভয়ে ভয়ে বলল, কত রে, কয়েক হাজার? পুরো 1 লাখ। মনসুর সাহেবের সোলো এক্সিবিশন থেকে কিনেছিলাম। তোর বড় বুঝি খুব ভালোবাসেন? বাসি হয়তো, তবে আনন্দের এসব দেখার সময় কোথায়? সেই 7 সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, তারপর চেম্বার, ওটি, নার্সিংহোম, হসপিটাল, বেশিরভাগ দিন তো দুপুরে খেতেও আসে না। উনি তো কার্ডিওলজিস্ট, তাই না? হুম, থোরাসিক সার্জেন, হার্টের অপারেশন করে। খুব টায়ারিং কাজ। টাকা যেমন আসে তেমন পরিশ্রমও করতে হয় খুব। রাতে পুরো এক্সস্টেড হয়ে ফেরে, তখন কি আর ছবি দেখার মুড থাকে? ঘরদোর মোটামুটি সুদিন থাকলেই ও খুশি। পতির গুণ গাইতে পেরে মনটা আরো ঝরঝরে হয়ে যাচ্ছিল মনিকার। সোফায় পা তুলে দিয়ে বসেছে বাবু হয়ে। তবে একটা জিনিসে ওর দারুণ নেশা, বিশ্বাসও বলতে পারিস। কি রে? ফেংশুই। নামটা যেন শোনা শোনা। ও মা, তুই জানিস না? ওই এক ধরনের বাস্তুশাস্ত্র, চাইনিজ। ফেং হচ্ছে বাতাস, আর সুই মানে জল। বাতাসের জলকে কাজে লাগিয়ে বাড়ি ঘর সংসারে মঙ্গল আনাই ফেংশুইয়ের মূল কথা। কিরকম? ওই যে দরজার কোনাকুনি লাফিং বুদ্ধটা দেখছিস, ওটাকে ওই পজিশনে রাখলে গৃহস্থের সমৃদ্ধি বাড়ে। টোকিও থেকে আনন্দ এনেছিল পিসটা, মেডিকেল কনফারেন্সে গিয়ে। আমার বেডরুমে একজোড়া হাঁস লক্ষ্য করেছিস? মান্দারিন ডাকস, ওটা সাংহাইয়ের। ঘরের সাউথ ওয়েস্ট কর্নারে ওই হাঁসের জোড়া স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো মধুর করে। আমি আজকাল আনন্দের দেখা দেখি ফেংশুই মানছি। দেখ, সব কটা রঙে কেমন উইন্ড চাইম লাগিয়েছি। টুংটাং শব্দ পাচ্ছিস? ভালো লাগছে না? হ্যাঁ, চমৎকার লাগছে। ওতে মন আর শরীর আরাম পায়। তুই ফেংশুই করে দেখতে পারিস। তুই তোসব কি আর আমাদের জন্য? ফাটা কপালে কোনো কিছুই জোড়া লাগে না রে। সীমা ফোঁস করে একটা শ্বাস ফেলল। আমাদের জীবন মানে তো শুধু লড়াই, লড়াই আর লড়াই। কলেজ পাশ করতে না করতে বাবা মারা গেল, দাদার চাকরি জুটছিল না, আমি অনেক চেষ্টা চরিত্র করে একটা স্কুলে ঢুকে পড়লাম। আমতলা পেরিয়ে প্রায় ডায়মন্ড হারবারের কাছাকাছি। বাসে যাতায়াতেই দম ফুরুত, ফিরেও নিষ্কৃতি নেই। হয় টিউশনিতে ছোট, নয় ভাইপো ভাইজিকে পড়াতে বসো। ওর ওপর আছে মা, তার শরীরটা তো ইদানিং ভালো যাচ্ছে না, প্রায়ই ডাক্তার বৌদির কাছে ছুটতে হয়। ফেংশুইতে কোনটা সুসার হবে বল? সীমার মুখটা ভারী করুণ হয়ে গিয়েছে। মনিকার মায়া জাগছিল। বলল, তোর দাদা এখন কি করছে? তেমন বলার মতো কিছু নয়, বড় বাজারের তামাকপট্টিতে একটা হোলসেলারের হিসেবপত্র দেখে। তার মানে তুই দাদার সংসার টানছিস? ঠিক তা নয়, দুজনে মিলিয়ে ঝুলিয়ে কোনো ক্রমে পেটের সংস্থান হয়ে যাচ্ছে। বিয়েটাও তো করলি না। ও মা, করলাম না কি রে, বল হলো না? এতক্ষণ পরে বিচিত্র হাসিতে ভরে গিয়েছে সীমার ভাঙা মুখ। আমার মতো কেলে কুচ্ছিতকে কে পছন্দ করবে? মা আর দাদা কম চেষ্টা করেছে? যে পার্টি আসে বলে বাড়ি গিয়ে খবর দেব। লজ্জায় ঘৃণায় বহুকাল ওই দুরাশা পরিত্যাগ করেছি। হাসছে সীমা, হেসেই চলেছে। হাসিটা যেন কান্নার চেয়েও শোকাবহ। হালকা একটা বিষণ্ণতা চারিয়ে যাচ্ছিল মনিকার ভেতরে। চিনচিন করছে বুকটা। যতখানি বিষাদ ঘনালে সুখ আরো গাঢ় হয়, ঠিক ততটাই দুঃখ হচ্ছিল মনিকার। সে আর সীমা দুজনেই ছিল সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। আর্থিক অবস্থা খুব একটা সাংঘাতিক খারাপ ছিল না কারোর।
লেখাপড়ায় তো অনেকটাই এগিয়ে ছিল সীমা, তবু রূপের জোরে সে আজ কোথায় পৌঁছে গিয়েছে। সীমা তলিয়ে গিয়েছে কত নিচে, বেচারা সীমা। শরবত এসেছে, সঙ্গে বড় প্লেটে সদ্য ভাজা মাছের চপ, অমলেট, মিষ্টি। মনিকা হাতের ইশারা করল, নে খেয়ে নে। ইমা, এত কেন? আমি তো মাসির বাড়ি থেকে খেয়ে বেরোলাম। কিচ্ছু শুনবো না। আমার বাড়িতে প্রথম দিন এসেছিস, চপটা খেয়ে দেখ। ওটা আমার বরের খুব ফেভারিট, আমি নিজের হাতে করেছি। তুই রান্নাও করিস? না না, কুক আছে। শখ হলে এক একদিন ঢুকি কিচেনে, খুশি মতো একটা দুটো পদ বানাই। খেয়ে বল না কেমন হয়েছে। সাবধানে চামচে কেটে চপের টুকরো গালে ফেললো সীমা। একটু চিবিয়ে নিয়ে চোখ ঘোরালো। এক্সেলেন্ট, মার্ভেলাস। তোর বাড়ির সবই ভালো। বাড়িটা তোর পছন্দ আছে? কি যে বলিস, এ তো স্বর্গপুরী। কতদিন হলো কিনেছিস? যদি গৃহপ্রবেশ থেকে ধরি, এই আশ্বিনে 5 বছর। মনিকার গলা থেকে গর্ব ঠিকরে এলো। আমার চাপে পড়েই তো কিনলো আনন্দ, ওকে রোজ ঘেনাতাম। কদিন আর ঘিঞ্জি চক্রবীরী আর আদ্যিকালে শ্বশুর বাড়িতে বাস করব। চলো একটু নিজেদের মতো করে হাত পা ছড়িয়ে থাকি। কেনার পর নিজে দাঁড়িয়ে থেকে ফার্নিচার বানিয়েছি, ঘরদোর সাজিয়েছি। উফ, তখন যা খাটনি গেছে না। পাপাই তো বলে, তুমি এই ফ্ল্যাটের পেছনে যা লেবার দিয়েছো মা, তুমিই সোল ওনার, আমি আর বাবা তোমার গেস্ট। তোর ছেলে এত কথা বলে? সীমার খাওয়া থেমে গেল। কত বড় হলো সে? 15ই পড়েছে, ক্লাস 9-এ উঠল। বলিস কি, আমরা তার মানে বুড়ো হয়ে গেলাম বল? থাম তো, 38 আবার একটা বয়স নাকি? আজকাল কত মেয়ে তো এই বয়সে সংসার শুরু করে। উত্তরে সীমা কি যেন বলতে যাচ্ছিল, দরজায় ডিং ডং। মনিকা গলা ওঠালো, লতা, দেখ তো কে এলো। মালকিনের হুকুম শুনে কাজের মেয়েটি পরিমরি ছুটেছে, পাল্লা খুলে বলল, সুরজিৎ বাবু এসেছেন। অমনি মনিকা ভেঙে পড়েছে হাসিতে, গলা নামিয়ে বলল, বুড়ি বলছিলি না, দেখ সঙ্গে সঙ্গে আমার প্রেমিক এসে হাজির। সীমা তো প্রায় বিষম খাবার জোগাড়। মানে? আমার নীরব প্রেমিক, নিউ আলিপুরে আমার বাপের বাড়ির পাড়ায় থাকে। আমার বিয়ে হয়ে যাওয়ায় খুব দাগা পেয়েছিল বেচারা। একবার আমায় ধরেছিল পাড়ায়, বছর 3-4 আগে। বলেছিল, আমি যদি মাঝে মাঝে তোমার বাড়ি যাই তুমি আপত্তি করবে। আমার বড় মায়া হয়েছিল, বেচারি আমারই জন্য বিয়ে টিয়ে করলো না। যদি কাছাকাছি এসে একটু ভালো লাগে তো লাগুক, ব্যাস। তারপর থেকে আর কামাই নেই। সুরজিৎ কুণ্ডু প্রায় হরডোজ এখন প্রেজেন্ট। সে কি রে, তোর বর? আনন্দ সব জানে, পাপাইও দারুণ মজা পায় ওরা। আনন্দ তো বলে একটা ওয়ান সাইডেড লাভার্স অ্যাসোসিয়েশন খুলে সুরজিৎকে তার সেক্রেটারি বানিয়ে। আচমকা থেমে গেল মনিকা, কড়া গলায় লতাকে ধমক ছুড়ল, হলোটা কি? সুরজিৎ বাবুকে আসতে বল। লতা সরে দাঁড়াতেই অন্দরে প্রবেশ করেছে এক লম্বা রোগা কোলকুঁজো মতো লোক। পরনে ঢোলা প্যান্ট, বুশ শার্ট, কাঁধে জিন্সের ঝোলা ব্যাগ। ফ্যাসফ্যাসে গলায় সুরজিৎ বলল, আসবো? চকিতে মুখময় একটা ভারী কি ভাব ফুটিয়ে নিল মনিকা। ঢুকেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করার কি আছে? সুরজিৎ বোকা বোকা হাসল, না ভাবলাম তুমি ব্যস্ত আছো, গল্প করছো তো। কয়েকটা জরুরি কথা ছিল। বলো। পায়ে পায়ে সোফায় এসে বসলো সুরজিৎ, ঘাড় ঘুরিয়ে টপ করে একবার সীমাকে দেখে নিয়ে ব্যাগ ঘেঁটে ঘেঁটে একখানা কাগজ বের করেছে। বলল, এই নাও তোমার ইন্স্যুরেন্সের রিসিট, প্রিমিয়াম জমা করে দিয়েছি। গুড। হাত বাড়িয়ে কাগজটা নিল মনিকা, সেন্টার টেবিলে রেখে বলল, কর্পোরেশন গিয়েছিলে?
হ্যাঁ, সামনের সপ্তাহে নতুন করে অ্যাসেসমেন্ট হবে তোমাদের ফ্ল্যাটের। আনন্দবাবুর ট্যাক্সটা বোধহয় কমে যাবে। কিন্তু আমরা কেউ তো নেক্সট উইক থেকে থাকছি না। ভেবো না, আমি ম্যানেজ করে নেব। তোমরা কবে যেন ফিরছো? তোমরা না, তুমি। আনন্দ তো এখন পাক্কা 2 বছর থাকবে ওখানে। আমি মাস দেড়েক পর চলে আসবো। তাও তো বটে। সীমা যেন একটু অবাক গলায় বলল, তুই কোথাও যাচ্ছিস নাকি? তোকে এখনো বলিনি? কথায় কথায় একদম ভুলে গেছি। আহ্লাদিত স্বরে মনিকা বলল, স্টেটসে যাচ্ছি রে, পরশুই ফ্লাইট। ওর একটা ফেমাস মেডিকেল কলেজে ডাক পেয়েছে আনন্দ। পড়াবে প্লাস ডাক্তারিও করবে, 2 বছরের কন্ট্রাক্ট। তাই আমিও ভাবলাম আরেকবার ঘুরে আসি ও দেশটায়। কলকাতাটা বড্ড একঘেয়ে হয়ে গেছে, একটা আউটিং দরকার। বাহ বাহ, তো ছেলেও যাচ্ছে? পাপাই তো হোস্টেলে রে, ওখানেই থাকবে। ও। মনিকা আবার সুরজিতে ফিরেছে। ভুরু কুঁচকে বলল, কর্পোরেশনের ব্যাপার তুমি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে তো? দেখো ফিরে এসে যেন আবার টেনশন না করতে হয়। বললাম তো আমি আছি, তোমাকে কিচ্ছুটি ভাবতে হবে না। মনিকা প্রীত হলো। অপাঙ্গে দেখল সীমাকে। শুধু ধন সম্পদ নয়, যশস্বী স্বামী নয়, হুটহাট বিদেশ যাওয়ার ক্ষমতা নয়, এমন একটা অনুগত প্রেমিকও আছে মনিকার। এটা দেখাতে পেরে আরও যেন গর্বিত মনে হচ্ছিল নিজেকে। মরালির মতো গ্রীবা বেঁকিয়ে বলল, তোমাদের এবার আলাপ করিয়ে দিই। এই আমার স্কুলের বান্ধবী সীমা, লেখাপড়ায় দুর্দান্ত ছিল। আর সীমা, তোকে তোর কথা বললাম, সুরজিৎ কিন্তু হেলা ফেলার লোক নয়, সরকারি অফিসার, প্রচুর পাওয়ার। সুরজিৎ যেন গলে গেল, গদগদ গলায় বলল, না না, তেমন কিছু নয়, ছিলাম বড়বাবু, এখন সেকশন অফিসার হয়েছি। বিনয় করো না, সেটাই কি কম? অকিঞ্চিতকর মানুষটাকে একটু ওপরে তুলে দিতে চাইল মনিকা। এও তো এক ধরনের মজা, সুখ। সুরজিৎকে যে মনিকা একজন কেউকেটা ভাবে, এটা চিন্তা করেই হয়তো 3 রাত ঘুমোতে পারবে না সুরজিৎ। আর মনিকার মুখনিসৃত প্রশংসার কুচি পেয়ে সীমাও নিশ্চয় মনে মনে পুলকিত। তপতিদির সেই জ্ঞান মারাটা ঋণ হয়ে কাঁটার মতো জমেছিল। একটু বোধহয় উসুল হলো তার। সংসারের হাঁড়ি কাঠে জবাই হয়ে যাওয়া হতভাগ্য মেয়েটার এটাই হয়তো পরম প্রাপ্তি। পেটের ভেতর একটা হাসি বুড়বুড়ি কাটছে। হাসিটাকে কণ্ঠায় আটকে রেখে মনিকা ভ্রুভঙ্গি করল সুরজিৎকে। তোমার এক কথায় আমার বাপের বাড়ির কাজের লোকটা রেশন কার্ড হয়ে যায়নি? সে তো আমি ফুড ডিপার্টমেন্টের চাকরি করি বলেই পেরেছি। সুরজিতের মুখ লাল। আমায় আর লজ্জা দিও না মনিকা, প্লিজ। ভেতরের হাসিটাকে টিপে টিপে ছাড়ল মনিকা। সীমাকে বলল, দেখছিস তো সুরজিৎ কেমন লাজুক, ওই লজ্জাটার জন্যই আমাকে পেল না। যাহ, কি যে বলো তুমি। ঠিকই বলি। মনিকা আরো তরল। শুধু একবারটি যদি মুখ ফুটে মনের কথাটি বলতে, তাহলে আনন্দ আমার জীবনে আসতে পারতো। ডাক্তারের বদলে সরকারি চাকুরের বউ হয়ে কেমন তোফা আরামে কাটতো দিনগুলো। উফ, ভাবলেই আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। আহ মনিকা, মুখে একটু লাগাম দাও। সুরজিৎ কুঁকড়ে গেছে রীতিমতো। কোথায় আনন্দবাবু, কোথায় আমি? তুমি কম কিসে সুরজিৎ? ল্যাংড়া নও, নুলো নও, কত কি ঘরের কাজ করতে পারো। হাইটেও বোধহয় তুমি একটু লম্বা, প্লাস তোমার কান জোড়া তো তুলনাহীন। সুরজিতের কান দুটো সত্যি দেখার মতো, বিটকিল রকমের খাড়া খাড়া। বুড়োটে মুখখানার সঙ্গে একেবারেই বেমানান। মাঝে মাঝে কান দুখানা নিয়ে তামাশা জোরে মনিকা। তবে সুরজিৎ বিরক্ত হয় না একটুও। মনিকার ধারণা এটাকেও সে স্তুতি বলেই ভাবে। আজও সুরজিৎ হাসি হাসি মুখেই বলল, কি করব বলো, ভগবান যা জুটিয়ে দিয়েছেন।
ভগবান তো আরো অনেক কিছু জোটাতে পারতেন। কি যে মতিভ্রম হলো, আমাকে নিয়েই পড়ে রইলে, চোখ তুলে তার তাকালেই না। মনিকা লঘু ধমক দিল, আমার এই বন্ধুটাকে দেখো না, পছন্দ হয়? সীমা বেজায় অপ্রস্তুত, তাড়াতাড়ি বলে উঠল, আহ মনিকা, কি হচ্ছে, কেন ওর পেছনে লাগছিস? মোটেই না, আমি সিরিয়াস। চপলতা ঢেকে মনিকা কৃত্রিম গাম্ভীর্য ফোটায় গলায়, ভুরু নাচিয়ে বলল, তোর মতো পাত্রী ও আর পাবে নাকি? রং তো চাপা বটে, কিন্তু মুখখানা তো খারাপ নয়, প্লাস তুইও খুব কাজের মেয়ে। উফ মনিকা, থামবি? কেন, তুই কি সুরজিৎকে অযোগ্য ভাবছিস? লেখাপড়াতে সুরজিৎও ভালো ছিল, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, রীতিমতো পরীক্ষা পাশ করে কেরানির চাকরি পেয়েছে। মনিকা হাসি গিলে বলল, সুরজিৎকে ভালো করে দেখ তুই, একটু বুড়ো বুড়ো লাগে ঠিকই, সত্যি তো বৃদ্ধ নয়, বয়সটা তোর সঙ্গে পারফেক্টলি ম্যাচিং। সীমা গোমরা হয়ে গেছে, আহত স্বরেই বলল, আজ চলি রে। মনিকা মিটিমিটি হাসছে, কেন রে, আমার প্রস্তাব মনে ধরল না? একটা ম্লান হাসি ফুটল সীমার ঠোঁটে, পরক্ষণে মিলিয়েও গেল। প্রসঙ্গটা এড়িয়ে মৃদু গলায় বলল, যা, বিদেশ থেকে ভালো করে বেরিয়ে আয়, ফেরার পর দেখা করিস কিন্তু। আসবো। সীমা উঠে দাঁড়ালো, সুরজিৎকে বলল, আজ তাহলে চলি। সুরজিতের মুখে সৌজন্যের হাসি। মনিকা ফস করে বলে উঠল, ও তাহলে তোকে একটু এগিয়ে দিক। অমনি সুরজিৎ এক পায়ে খাড়া, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন চলুন। সীমা গম্ভীর মুখে বলল, কোনো প্রয়োজন নেই, আমি একাই চলাফেরা করতে পারি। সীমার স্বরের রুক্ষতায় থমকেছে সুরজিৎ। মনিকা প্রচণ্ড মজা পাচ্ছিল, ফের চোখ পাকিয়ে ধমক দিল সুরজিৎকে, দাঁড়িয়ে গেলে কেন, সঙ্গে যেতে বলছি না, একদম বাসে তুলে দিয়ে আসবে। মনিকাকে অমান্য করে সাধ্য আছে সুরজিতের? সুরসুর করে হাঁটা লাগিয়েছে সীমার পিছন পিছন। সীমা আপত্তি জুড়ল না, তবে যেন গ্রাহ্যই করছে না সুরজিৎকে। ফ্ল্যাটেই দরজা বন্ধ করে দৌড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো মনিকা, অপেক্ষা করছে কখন দুজনে বেরোবে। হ্যাঁ, ওই তো, আগে সীমা, তারপরে সুরজিৎ। 7 তলা থেকে দুজনকে পুতুল পুতুল লাগে যেন, মাদি পুতুলের পেছন পেছন মদ্দা পুতুল, ঠিক যেমনটা দেখতে চাইছিল মনিকা। আহা, জ্যৈষ্ঠের গরম বিকেলটাও কি সুন্দর! মনিকার মেজাজটা ফুরফুর করছিল খুশিতে। কি আমোদই না কাটলো সময়টা। দুটো হেলাফেলার মানুষ কেমন মজার খোরাক দিয়ে গেল। অট্টহাসিতে ফেটে পড়তে ইচ্ছে করছে। অলক্ষ্যে কে যেন সত্যিই তখন লুটিয়ে পড়ছিল হাসিতে, মনিকা জানতেও পারল না। সন্ধে 7:40 নামার কথা ছিল ফ্লাইট। মনিকার বিমান যখন দমদমে রানওয়ে ছুঁল, ঘড়িতে তখন 8টা বেজে গেছে। নতুন বিমানবন্দরে এখনও তেমন শৃঙ্খলা আসেনি। অভিবাসন শুল্ক দপ্তরের ঝামেলা দিল্লিতেই চুকে গেছে, তবু লাগেজ নিয়ে বেরোতে বেরোতে পাক্কা 1 ঘন্টা লেগে গেল। কাচের এপারে এসে মনিকা টের পেল কলকাতা এখনো কলকাতাতেই আছে। ক্যালেন্ডারের হিসেবে এখন বাংলা শ্রাবণ মাস, তবু কি চিটপিটে গরম এবং সেই উৎকট কোলাহল। এমনিতেই শরীর চলছে না, শব্দের তাণ্ডবে আরও যেন ক্লান্তি বেড়ে যায়। উদ্ভ্রান্ত চোখে মনিকা এদিক ওদিক তাকালো, মোবাইল বের করে ড্রাইভারকে ডাকতে যাচ্ছে, অমনি পাশ থেকে চেনা স্বর, আমি এসে গেছি মনিকা। আহ শান্তি! মনিকা স্বস্তির শ্বাস ফেলল। অবশ্য সুরজিৎকে যখন জানানো আছে সে যে আসবে, এ তো স্বতঃসিদ্ধ। মনিকা ঠোঁটে হাসি টেনে সম্রাজ্ঞীর মতো বলল, কতক্ষণ? 7টা থেকে ওয়েট করছি। আধা গঙ্গারামি রয়ে গেল, এত আগে কেউ আসে? ভাবলাম যদি লেট হয়ে যায়, তুমি যদি অসুবিধায় পড়ো, তোমার কাছে তো আমার কৃতজ্ঞতার শেষ নেই। সেই ফালতু বুলি কপচাচ্ছ,
বিনোদকে ডাকো, আমি আর দাঁড়াতে পারছি না। তোমাকে দেখেই আমি মিসড কল দিয়েছি, এক্ষুনি এসে যাবে। বলতে না বলতেই মনিকার দুধসাদা পক্ষীরাজ হাজির। বিনোদ ব্যস্ত সমস্ত হয়ে সুটকেস তুলছে ডিকিতে, সুরজিতের তত্ত্বাবধানে। গাড়ির নরম সিটে শরীর ছেড়ে দিল মনিকা। এসির হিমে জুড়িয়ে যাচ্ছে শ্রান্তি। ড্রাইভারের পাশে বসলো সুরজিৎ। গাড়ি স্টার্ট দিতে ঘাড় ঘুরিয়েছে, হাসি হাসি মুখে বলল, তোমাকে কিন্তু খুব বিধ্বস্ত দেখাচ্ছে। কি বোকা বোকা কথা! কাল থেকে 17-18 ঘন্টা আকাশে উঠছে, সে কিনা সদ্য ফোঁটা জুঁই ফুলের মতো সতেজ থাকবে? চটে উঠতে গিয়েও সামলে নিল মনিকা। কলকাতায় পৌঁছে দাসানুদাসটিকে দাবড়াতে ইচ্ছে করছে না। অল্প হেসে মনিকা বলল, খুব ধকল গেল তো, 3-3 বার প্লেন বদলাতে হয়েছে। প্লেনে ঘুমিয়ে নিতে পারতে। জবাব দিল না মনিকা। মেয়েটা কিচ্ছু বোঝে না, জেটলাগ কাকে বলে তাই জানে না হয়তো। সুরজিৎ আবার বলল, আনন্দবাবু আছেন কেমন? ওখানে কাজকর্ম চলছে ঠিকঠাক? কাজেই তো ডুবে আছে। তোমরা বেড়াওনি? মনিকা ঈষৎ উদাস। সময় নষ্ট করার সময় কোথায় আনন্দর? ছোট্ট একটা শ্বাস গোপন করে মনিকা বলল, ও খুব একটা পেরে ওঠেনি, একা একাই বেড়ালাম। কোথায় কোথায় গেলে? সে অনেক জায়গা, নাম বললে বুঝবে? তবু শুনি। পুরো ওয়েস্ট কোস্টটাই কভার করলাম এক ট্রাভেল এজেন্সির সঙ্গে। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, হলিউড, লাস ভেগাস, কিচ্ছু বাদ পড়েনি। একাই ঘুরলে সর্বত্র ভালো লাগলো? না লাগার কি আছে? গরম বাষ্পটা বুকে জমতে দিল না মনিকা। জোর করে হেসে বলল, বেড়ানো দলের সঙ্গে থেকেছি, ভালো ভালো হোটেলে উঠেছি, মৌজ মস্তি করেছি, আর কি চাই? তবে একটা কাণ্ড প্রায় ঘটিয়ে ফেলেছিলাম। এরকম? গ্র্যান্ড ক্যানিয়নে গিয়ে একটু হলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। পাহাড়ের কিনারে পা পিছলে গিয়েছিল, ভাগ্যিস খাদে পড়ে যায়নি। আমিও যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, তোমাকে যে কিভাবে বলি। থাক, তোমার বোকামির গল্প না শুনলেও চলবে। কর্পোরেশনের ঝামেলাটা চোকাতে পারোনি তো? আমি এসে গেছি, এবার আমি বুঝে নেব। সিটে ঠ্যাসান দিয়ে মনিকা সিধে হলো খানিকটা। বাইরের আলোকিত শহরটাকে ঝলকে দেখে নিয়ে বলল, ওখানকার মেট্রোপলিসগুলো যে কি অপরূপ, বিশেষত সান ফ্রান্সিসকো। গোল্ডেন গেট তো এখনো চোখে। উচ্ছ্বসিত স্বরে বর্ণনা দিয়ে চলেছে মনিকা। লাস ভেগাসের ক্যাসিনো, হলিউডের স্টুডিও, প্রতিটি গল্প শুনিয়ে মেজাজ সমে ফিরছে ক্রমশ। টুকিটাকি ঘটনা বলছে রসিয়ে রসিয়ে, যেন সুরজিৎকে নয় নিজেকেই বোঝাচ্ছে 48 দিনের ভ্রমণ তার বৃথা যায়নি। এবার বিদেশেও আনন্দ সঙ্গসুখ সেভাবে পেল না, এটুকুই যে আফসোস। কিন্তু এই বুদ্ধুরামকে মনিকা সেই হতাশা বুঝতে দেবে কেন? মনিকা হাফ জিরোতে থেমেছিল একটু, অমনি সুরজিৎ উসখুস করছে, আমার গল্পটাও শোনো, কোত্থেকে যে কি হয়ে গেল। তোমার আর কি হবে, হয়েছে তো আমার। ওয়াওতে যে আস্তানাটা দিয়েছে আনন্দকে। আবার নতুন প্রসঙ্গে ঢুকে পড়েছে মনিকা। ঘরদোর সাজানোর উপাখ্যান, আনন্দর গাড়ি কেনা কাহিনী, ওর হাসপাতালটির বিবরণ, আনন্দ কতটা খাতির পাচ্ছে সব জানাচ্ছে পুলকিত স্বরে। কথা বলতে বলতে কখন যে পেরিয়ে গেল পথ। যোধপুর পার্কের বহুতলের নিচে থেমেছে মনিকার পক্ষীরাজ। গাড়ি থেকে নামতে নামতে মনিকা বলল, ওরে বাবা, 10টা বেজে গেল যে। সুরজিৎ সামান্য উদ্বিগ্ন স্বরে বলল, হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, চলো তোমায় ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি। শুনে মনিকা তুষ্ট হলো বটে, তবু বলল, না, তুমি বরং ফিরেই যাও। সেই নিউ আলিপুরে ফিরবে, গাড়ি ঘোড়া পাবে কি পাবে না। সুরজিৎ কয়েক সেকেন্ড ভাবল কি যেন,
তারপর বলল, "হ্যাঁ, ঠিক আছে, কালই আসবো না হয় সীমাকে সঙ্গে নিয়ে।" বাক্যটা ঠং করে বাজলো মনিকার কানে। প্যাঁচা চোখে বলল, "হঠাৎ সীমা? তাকে পেলে কোত্থেকে?" সে কথাই তো তখন থেকে বলতে চাইছি। সুরজিতের মুখে সেই বোকা বোকা হাসি। আমি আর সীমা গত সপ্তাহে রেজিস্ট্রি করে ফেলেছি। কি? মনিকার স্বর ঠিকরে এলো। কি করেছ? তোমার কথাই রাখলাম, করেই ফেললাম বিয়েটা। কাগজ কলমে কাজটা শেষ, এবার তুমি এসে গেছো, সামাজিক অনুষ্ঠানটাও সেরে ফেলবো। অতি সাদামাটা কথা, তবু যেন মর্মার্থ স্পষ্ট হচ্ছিল না মনিকার। বিড়বিড় করে বলল, কবে হলো এসব? ওই যে তুমি আমাকে ঠেলে ঠেলে পাঠালে, অনেকক্ষণ বাস আসছিল না, তখনই সীমার সঙ্গে কথা বলতে বলতে মনটা কেমন দ্রব হয়ে গেল। জীবনভর কি যুদ্ধটাই না করেছে মেয়েটা। মনে হলো এমন একটা মেয়ের জন্যই বুঝি আমি অপেক্ষা করছিলাম এতদিন। সীমা প্রথমটায় রাজি হয়নি, অনেকবার বলে বলে ওদের বাড়িতে গিয়ে গিয়ে। কি আশ্চর্য! মজা পেয়ে মনিকার তো হো হো করে হেসে ওঠার কথা, কিন্তু হঠাৎই গা চিরবির করছে কেন? বিচ্ছিরি একটা হিংসে যেন পুড়িয়ে দিচ্ছে মগজের ক্ষোভগুলোকে। একটা বুনো রাগ ঝলসে উঠতে চাইছে আচমকা। মনিকা বিস্ফোরিত হলো। থামো, কে তোমাদের কাহিনী শুনতে চায়? বারে, তুমিই তো বলেছিলে। সুরজিতের চোখ পিটপিট, দাঁত ছড়িয়ে বলল, তোমার ভালো লাগবে বলেই না আমরা। পুরোটা কানে নিল না মনিকা, নিতে পারল না। হঠাৎ দৌড়েছে লিফটের পানে। কখন যে 7 তলায় পৌঁছালো খেয়ালই নেই। এক চরম অপমান যেন লোহার হাতুড়ি হয়ে ধাঁই ধপাধপ আঘাত করছে মাথায়। গায়ে যেন র্যাশ বেরোচ্ছে চাকা চাকা। অদৃশ্য খলখল হাসিটা কি মনিকা শুনতে পাচ্ছে এবার? ঠাট্টা গল্পটা এখানেই শেষ হলো। শ্রোতা বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজকের প্রশ্ন, আমেরিকা বেড়াতে গিয়ে মনিকার কোথায় পা পিছলে খাদে পড়ে যাবার উপক্রম হয়েছিল? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ জানাই।